ওয়ার্দা থেকে ফেরার সময় ট্রেনে অসুস্থ হয়ে পড়লি, তারপরে তুই বাড়িতে একা একা কেন ফিরলি ছবি? তোর মাথায় তো যথেষ্ট বুদ্ধি আছে। স্টেশনে এত লোক নামে, আর তোকে চেনে না ভারতবর্ষে এমন কোনো লোক নেই। কাউকে তো বলতেই পারতিস আমাদের বাড়িতে টেলিগ্রাম করে দেওয়ার জন্য, আমরা তোকে স্টেশনে আনতে যেতাম। আমি বুঝতে পারিনি শরীরটা হঠাৎ করে এতটা খারাপ হয়ে যাবে। ছোট দাদা, তুমি সব কথা বুঝতে পারো, অথচ নিজের শরীরের ব্যাপারটাই একদম বুঝতে পারো না। না, আমাদের না কাটালে তোমার শান্তি হয় না, বলো ছোট দাদা? মা, আমরা নতুন কাকাবাবুকে খবর দিয়েছি। উনি ডাক্তার নীলরতন সরকার আর ডাক্তার মণি দেখে নিয়ে আসছেন। শিশি, শুধু ডাক্তারকে নিয়ে এলেই তো হবে না, ডাক্তার এসে তার দায়িত্ব পালন করবেন, কিন্তু রুগীকেও তো তার কথা শুনে চলতে হবে। ছোট দাদা, এবার তুমি যদি ডাক্তারের কথা অক্ষরে অক্ষরে পালন না করো, তাহলে দেখো আমি কি করব এবার। মেজো বৌদিদি, মেজো বৌদিদি, ব্যাস রাগিয়ে দিলি তো মেজো বৌদিদিকে। কেন তর্ক করছিস ছবি? তুই আগে সুস্থ হয়ে ওঠ, তারপর মেজো বৌদিদিকে কাজের কথা বুঝিয়ে বলিস, দেখবি ঠিক বুঝবে। রাতে আবার নতুন দাদা আসবে। কি হলো, তোমরা এমন করে তাকিয়ে আছো জানো আমার অনেক বড় অসুখ করেছে? ছবি, তুই চুপ কর। ডাক্তারি নির্দেশের বাইরে সবকিছু বন্ধ তোর। বেরোতে পারবো না বললে কি করে হবে নতুন দাদা? আমার আরে এই ফেব্রুয়ারি মাসের 3য় সপ্তাহে আমার ওয়ার্ধায় ওয়ার্কিং কমিটির মিটিং আছে, আমি না গেলে হবে কি করে? তুই এই মাসে 3য় সপ্তাহের কথা বলছিস? আচ্ছা ছবি, তোর আগামী মার্চ মাসে কি একটা ইম্পর্টেন্ট কাজ আছে না? শরীরের অবস্থা যদি এরকম থাকে তাহলে সেখানে যাওয়ার অনুমতিও তুই পাবি না। মেজদাদা, তোমাদের সবার সামনে আমি একটা কথা বলে রাখি, সুবি যদি আমার কথা মেনে না চলে তাহলে আমাকে আর ওকে কখনো চিকিৎসা করার কথা বলবে না। আরে কি মুশকিল, আমি তো একটু দাঁড়াও, একটু শান্ত হও। নতুন ঠাকুর, এরকম করো না। শোনো, সবাই মিলে একসাথে রেগে গেলে তো চলবে না। না, এখন একটু তোমরা শান্ত হও। তুই নিজের শরীরের কথা একবারও ভাববি না। সুনীল ভুলটা কি বলেছে? তুই দুর্বল হয়ে পড়লে লড়াইটা কে লড়বে বলতো? একটু বিশ্রাম নিয়ে নে না। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি তোমাদের কথা। দাদা, শিশিরকে দিয়ে ওয়ার্কিং কমিটিতে চিঠি পাঠাও, বলো মিটিং এর ডেট পিছোতে। কিন্তু মার্চ মাসে ত্রিপুরী কংগ্রেসের মিটিং আছে, তখন কিন্তু আমায় বিশ্রাম নিতে বলবে না। সুবি, তোর বিশ্রামের কথা আমি একা বলিনি। বড় বড় ডাক্তাররা পর্যন্ত তোকে বিশ্রাম নেওয়ার কথা বলেছে। তোর শারীরিক অবস্থার যদি কোনো উন্নতি না ঘটে তাহলে মার্চ মাসে সেখানে যাওয়ার আশাটা তোকে ত্যাগ করতে হবে। যা যা মেনে চলার কথা তোকে বলেছি সেগুলো তোকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তারপর যদি পরীক্ষা করে দেখি যে তোর শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে তাহলে তুই অনুমতি পাবি, নচেত নয়। নতুন কাকা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? শিশির, তুইও কি এখন রাঙা কাকাবাবুর হয়ে ওকালতি করবি আমার সঙ্গে? শিশির, তুমি তো নিজে ডাক্তারি পড়ছো, ওনার যে বিশ্রামের প্রয়োজন সেটা তুমি বুঝতে পারছো না? না নতুন কাকা, তা ঠিক নয়। আমি বলছিলাম রাঙা কাকাবাবু তো এর আগেও অনেকবার অসুস্থ হয়েছেন, কিন্তু আপনাকে এতটা উদ্বিগ্ন কখনো দেখিনি। আচ্ছা নতুন কাকা, এবারে কি সত্যিই বাড়াবাড়ি কিছু? ওর 2 ফুসফুসে মারাত্মক রকমের নিউমোনিয়া হয়েছে বলেই মনে হচ্ছে। এরপরেও যদি ও বাড়াবাড়ি করে তাহলে কি পরিস্থিতি হতে পারে সেটাও ভালো করেই জানে।
সুভাষবাবু প্রেসিডেন্ট হওয়ার পর সবকিছু যেমনভাবে এগোনো উচিত ছিল সেইভাবে কিন্তু এগোচ্ছে না। সবটাই বাধা পড়ছে ওনার অসুস্থতার কারণে। সত্যি মানুষটা কতদিন অসুস্থ। বাধা তো পড়বেই। ওয়ার্কিং কমিটির মিটিং পিছানোর জন্য সুভাষদা চিঠি দিয়েছিলেন। জবাব কি দিয়েছেন জানো তোমরা? কি? তারা সকলে পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছে? এসবই আসলে রাজনীতি, সুভাষকে কোণঠাসা করার চেষ্টা। একেবারেই তাই। আসলে বাপুজি চাইছেন বিশ্বযুদ্ধের সময় বিপাকে পড়া ব্রিটিশদের সাহায্য করে ওদের মন বদলে দিতে। আর সুভাষদা যখন অসুস্থ হয়ে পড়েছেন ঠিক সেই সময় সেই দলের লোকেরা সুভাষদাকে পদত্যাগপত্র পাঠাচ্ছে। এখন গান্ধীজির মনে হচ্ছে ওই সমস্ত সদস্যরা সম্পূর্ণ অহিংস? বেশ করেছে সুভাষদা, বেশ করেছে। জোর করে নিজের জায়গা তৈরি করেছে। নতুন কমিটি করবে সুভাষদা, ইচ্ছে মতো কাজ করবে, আর যার লক্ষ্য হবে একটাই, স্বাধীনতা। আরে শুধু অহিংসা নীতি নিয়ে পড়ে থাকলে হবে? ওই ব্রিটিশদের না তাড়ালে ওরা এই দেশ ছেড়ে যাওয়ার পাত্র নয়, ওদের তাড়াতে হবে। আর তার বদলে ওদের সাহায্য করতে যাওয়াটা অহিংসা নয়, আপোষ। এখন অপেক্ষা বলো, প্রার্থনা বলো, একটাই, সুস্থ হয়ে সুভাষদা যেন ত্রিপুরী কংগ্রেসের সময় মতো পৌঁছতে পারে। পৌঁছতে পারলেই হয়। এই কদিনে সুভাষদার সাথে যতবার দেখা করতে গিয়েছি একটা কথাই উনি বারবার বলছেন, এবার অসুখে যে কষ্ট উনি পাচ্ছেন তেমনটা আগে কখনো পাননি। আমি জানি না ভালো মানুষের সাথে কেন এমনটা হয়, কেন? ছোটদাদা, তোমার গা কিন্তু এখনো বেশ গরম, এখনো ভালোই জ্বর আছে তোমার। শোনো, আমার কথাটা শোনো। তুমি দেখো, দিন দিন তোমার জ্বরের প্রকোপ বাড়ছে। এভাবে এতটা দূর যাওয়া কি ঠিক হবে? হ্যাঁ, একটু সিদ্ধান্ত বদল করা যায় না? দেখো না, এখন বিশ্রাম নেবার সময় নয় মেজ বৌদিদি, আপনি বসুন না। শরীর থাকলে খারাপ হবেই মেজ বৌদিদি, কিন্তু মন যদি ভালো না থাকে, দেশের জন্য আমার মন কাঁদে। মন ভালো থাকলে শরীর ঠিক ভালো হয়ে যাবে। আপনারা আমাকে যেতে দিন, দেখবেন আমি ঠিক সুস্থ হয়ে ফিরব। সুবি, তুই তৈরি তো? শুনুন শুনুন, আপনি একবার ছোটদাদাকে বোঝান, আপনি পারবেন। গায়ে কিন্তু এখনো ছোটদাদার ভালো জ্বর রয়েছে। এই অবস্থায় যাওয়াটা ঠিক সিদ্ধান্ত নেওয়া হবে না। একবার একবার বলুন আপনি। আমাদের ব্যাগগুলো গাড়িতে তোলা হয়েছে কিনা একবার দেখে নাও। ট্রেনের সময় হয়ে গেছে, এবার বেরোতে হবে কিন্তু। ছোটদাদার এই সময় একটা ওষুধ আছে, সেটা খাইয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি। মেজ দাদা, বস বস। আমি তৈরি। নতুন দাদা কোথায়? সুনীল দুজন সহকারী ডাক্তার নিয়ে স্টেশনে পৌঁছে গেছে। এবার আমাদেরও বেরোতে হবে। বেশ। বলছিলাম রাঙা কাকাবাবু, আমি সঙ্গে গেলে ভালো হতো না? না না শিশির, বাড়িতে কারোর থাকা দরকার। আমার সাথে অনেকে যাচ্ছে, কোনো চিন্তা নেই। সত্যি কথা জানো, আজ আমার শরীরটা সত্যি খুব খারাপ, কিন্তু আমার মনটা আজ অনেকদিন পর ভীষণ ভালো। অধিবেশনে যেতে পারছি, দেশের জন্য কাজ এগোবে। তোমায় যেই দায়িত্বগুলো দিয়েছি
সেগুলোর একটাও যেন অসমাপ্ত না থাকে শেষের। ঠিক আছে, আমি গিয়ে স্ট্রেচারের ব্যবস্থা করছি। এভাবেই স্ট্রেচারে করে সুভাষ পৌঁছলেন ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে। যখন পৌঁছলেন তখন তার গায়ে 103 ডিগ্রি জ্বর, সাথে ডাক্তাররা উদ্বিগ্ন হলেন। সুভাষকে ক্যাম্পে না রেখে জব্বলপুর হাসপাতালে রাখতে চেয়েছিলেন, কিন্তু সুভাষ তা প্রত্যাখ্যান করলেন। অ্যাম্বুলেন্সে চেপে অধিবেশনে গিয়ে সভাপতিত্ব করলেন। পূর্ণ অধিবেশনে সুভাষকে আর নিয়ে যাওয়া হলো না। সুভাষের ভাষণ পড়ে শোনালেন শরৎচন্দ্র বসু। সুভাষ ক্যাম্পে শুয়ে মাইকে মেজদার গলায় ভাষণ শুনলেন। এরপর সুভাষের শরীর আরও খারাপ হয়ে যাওয়ায় ফেরার পথে ডাক্তারের পরামর্শে ধানবাদেই হাওয়া বদলের জন্য সুভাষকে নামিয়ে দিয়ে যাওয়া হলো সুধীর চন্দ্রের জামাডোবার বাড়িতে। সেখানে বিশ্রাম, সেবা এবং চিকিৎসার ফলে সুস্থ হয়ে ফিরে এলেন কলকাতায়। ভাবতে পারছি না আমি, যাদেরকে আমি আমার সমর্থক মনে করতাম তাদের মধ্যে এত লোক এইভাবে অন্যদিকে চলে যাবে। আমি ভাবতেও পারছি না। আর কিছু লোক দু নৌকায় পা দিয়ে পিঠ বাঁচাচ্ছে। ত্রিপুরীর ওপরতলার রাজনৈতিক মহলে এত ক্ষুদ্রতা আমি কল্পনাও করতে পারিনি। সেই জন্যই যন্ত্রণাটা আরো বেশি হচ্ছে আমার। ভারতবর্ষের জনসংখ্যাটা দেখ, যারা বেইমানি করছে তাদের সংখ্যা কিন্তু নগণ্য। এই গুটি কয়েক লোকের জন্য সব স্বপ্ন ভেঙে যেতে পারে না সুভি। একবার জওহরলাল নেহরুর সাথে কথা বলবি, ও যদি বিষয়টা বোঝে। না না মেজ দাদা, ওকে বোঝালে হয়তো ও বুঝবে, কিন্তু প্রয়োজনে নেহরু বশ্যতা স্বীকার করে নিতে পারে, আমি জানি। তাই ওকে না বলাই ভালো। আমার এত বিধ্বস্ত লাগছে না, একবার মনে হচ্ছে পথের সন্ধানে হিমালয়ের কোলে বসে ধ্যান করি। সুবি, কি বলছিস তুই? সুভাষদা, আমরা তো আছি, আমাদের নিয়ে তুমি এগোতে পারো না? কত বিপ্লবী দেশের জন্য শহীদ হয়েছে, বেঈমানি শিকার হয়েছে। আজও কত মায়ের কোল খালি করে বেরিয়ে আসে স্বদেশীরা। সুবি, এই সময় তুই ভেঙে পড়লে ভারতবর্ষ স্বাধীন হবে না। অনেক দূরে নিয়ে এসেছিস দেশকে তুই। এখানে ছেড়ে গেলে ভবিষ্যতের প্রজন্ম পরাধীনই থেকে যাবে সুবি। একবার ডাক দিয়ে দেখ, কত মানুষ সাড়া দেবে তোর কোনো ধারণা নেই। আমি তোকে সান্ত্বনা দিচ্ছি না সুবি, এ একেবারে সত্যি। তুই তো হাল ছাড়ার পাত্র নস সুবি, হাল ছাড়িস না, এগিয়ে যা তুই। সেই ছোটবেলা থেকে ক্ষুদিরাম বসু, বীরেন দত্তগুপ্ত, বাঘা যতীন সবার কথা শুনে তুই বড় হয়েছিস। হাল ছাড়িস না সুবি, ছাড়িস না। লাঠি চার্জ, পিট দেম, আর যেন একটা স্বদেশী না বাঁচে, বাচ্চা বুড়ো কাউকে ছাড়িবে না। পিকেটিং
করবে, মিটিং করবে ইংরেজদের বিরুদ্ধে। শেষ করে দেবো আজ। মারো সাহেব। বন্দে মাতরম। যে মার খাওয়া দেখে তুই এত রেগে গেলি, সেই মার খাওয়া বন্ধ করার দায়িত্ব তুই নিবি? আমি দায়িত্ব নেব? আমি পারবো? তোর মধ্যেই তো আমি সম্ভাবনা দেখছি সুভাষ। তোকে তোকে অনেক বড় দায়িত্ব নিতে হবে, যে সকলকে রক্ষা করার দায়িত্ব। সুভাষ, এই পৃথিবীতে গাছেদেরও লড়াই করেই টিকে থাকতে হয়, বেঁচে থাকতে হয়। এবার তুমি ঠিক করো, তুমি কি করবে? যতীনের বিশ্বাস ছিল তার অসমাপ্ত কাজ শেষ করবে নতুন প্রজন্মের কোনো তরুণ। এই সংগ্রামটাকে আরো দৃঢ় কি করে করা যায় সেটা একবার বলে দিন। সব মানুষকে একসঙ্গে ব্রিটিশদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে, তবেই স্বাধীনতা আসবে সুভাষ। স্বাধীন দেশের সূর্য দেখার আশা বুকে চেপে রেখে আমাকে যেতে হচ্ছে। সুভাষ, তোমাকে কথা দিতে হবে, তুমি বেঁচে থাকবে, আর একদিন এই দেশকে স্বাধীন করবে তুমি। হাল আমি ছাড়বো না মেজ দাদা। আমি যে কথা দিয়েছি, দায়িত্ব আমাকে নিতেই হবে, কারণ আমার একটাই লক্ষ্য, স্বাধীন ভারতবর্ষ। কংগ্রেসের ঐক্য বজায় রাখার চেষ্টায় ত্রুটি নেই সুভাষের। তিনি গান্ধীজিকে অনুরোধ করলেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটি গঠন করার জন্য। কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে বসল সভা। বিরাট তার আয়োজন, গান্ধী প্রমুখ বড় বড় নেতারা সব উপস্থিত। ঘণ্টার পর ঘণ্টা চলল আলোচনা। সমাধানের কোনো পথ খুঁজে পাওয়া গেল না। সুভাষচন্দ্র দেখলেন দক্ষিণপন্থীদের সঙ্গে কিছুতেই মিলেমিশে কাজ করা যাবে না। ঐক্য বজায় রাখা আর সম্ভব হল না। প্রাদেশিক রাষ্ট্রীয় সমিতির ঘরে বসে লিখলেন পদত্যাগপত্র। आप ही ने मुझे कांग्रेस का राष्ट्रपति बनाया था बापू, लेकिन आज आप मुझे ही नहीं चाहते हैं। मैंने ऐसा क्या किया? हम सबको अपनी आत्माओं की आवाज सुननी चाहिए सुभाष। इसीलिए तुम्हें तुम्हारा मन जो कह रहा है तुम वही करो, मैं नहीं रोकूंगा तुम्हें। क्या आपको लगता है बापू कि मैं आपके बताए हुए रास्ते से अलग चलने की कोशिश करूंगा? इसीलिए आप चाहते हैं मैं इस्तीफा दे दूं? सुभाष, यदि तुम अभी भी कांग्रेस के अनुशासन का पालन करो और अहिंसा का व्रत लो, तो फिर कांग्रेस पार्टी के सदस्य भी कोई आपत्ति नहीं जताएंगे तुम्हारा साथ देने में सुभाष। অনুশাসন তো নিজেদের শৃঙ্খলাবদ্ধ করার জন্য বাপু। আমাদের অনুশাসনের মাহাত্ম্যকে ওই ইংরেজ সরকার বুঝবে। सुभाष, अहिंसा एक ऐसी नीति है जिसका मोल अगर ब्रिटिश आज ना समझे तो कल उन्हें ही शर्मिंदा होके
अपने आप देश छोड़ना पड़ेगा। मुझे नहीं पता वो दिन कब आएगा बापू। अहिंसा एक समय में बहुत अच्छा हथियार था, मैं मानता हूं बापू, लेकिन उस समय शांति का था। आज जबकि सारी दुनिया में जंग के नगाड़े बज रहे हैं, तब अहिंसा की बांसुरी कौन सुनेगा बापू? अगर आज हमने उन अंग्रेजों का साथ दिया तो ब्रिटिश इंडियन आर्मी में जितने भी भारतीय सैनिक हैं वो सब उन अंग्रेजों के लिए लड़ेंगे। क्यों बापू? अगर लड़ना ही है, अगर जान देनी ही है, तो वो अपने देश के लिए क्यों नहीं, अपनी मातृभूमि के लिए क्यों नहीं?